recording. ওকে, সো তোরা আগের সেমে ম্যানুফ্যাকচারিং প্রসেস পড়ে এসেছিস। এটা হচ্ছে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস, যেটার মধ্যে আমরা কিছু এমন টপিক কভার করব যেটা নর্মাল ম্যানুফ্যাকচারিং প্রসেস দ্বারা সম্ভব নয়, তাই জন্য তাকে নাম দেওয়া আছে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস। ওকে, সো চ্যাপ্টারটা ম্যানুফ্যাকচারিং, এই সাবজেক্টটা বলতে পারি 60% থিওরিটিক্যাল, 40% একটু নিউমেরিক্যাল আছে বেসড অন কিছু নন কনভেনশনাল প্রসেসের ওপর ছোটো ছোটো নিউমেরিক্যাল আছে, বাট ধরে রাখতে পারি 70% থিওরিটিক্যাল করলেই হয়ে যাবে। ওকে, সো ঠিক যেমন তোদের ফ্লুইডটা পুরো 90% নিউমেরিক্যাল বা 80% নিউমেরিক্যাল, 20% ডেরিভেশন, ঠিক তেমন অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেসটা থিওরি বেস। সো তা বলে এই নয় যে তোরা এর মধ্যে তোরা টাইম কম দিবি বা একদম এক্সামের টাইমে গিয়ে পড়বি, সেটা করিস না। একদম থিওরি সাবজেক্ট একটু একটু করে জাস্ট প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করে জাস্ট মাথায় নিয়ে রাখ কোনটা কী প্রসেস, কেন বলছি, কেন করছি, ওকে, কেন কোথায় হচ্ছে ইউজ হচ্ছে, অ্যাপ্লিকেশান কী, তার ওয়ার্কিং প্রিন্সিপাল কী, আচ্ছা তার সাথে আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করছি তার কনস্ট্রাকশান কী রে কী, এই তিনটে জিনিস মাথায় রেখে, ওকে, বাকি পরীক্ষার সময় হতে পারে তোদের সাপোজ কোনো একটা আমি অপারেশনের নাম বলছি, সাপোজ ধর একটা জেট মেশিনিং প্রসেস, ওকে, সো যদি তোর বলে ডিসকাস অ্যাবাউট জেট মেশিনিং প্রসেস, তুই যদি ওখানে একটা জেট মেশিনিং প্রসেসের সামান্য একটা লাইন ডায়াগ্রাম করে পিকচার এঁকে দিয়ে আসতে পারিস যে কীভাবে কোন প্রসেসে ওর অপারেশনটা হচ্ছে, দেন তোর যদি মাঝখানে থিওরি 3-4 লাইন 5 লাইন কমও থাকে, তোর এক্সপ্রেশনটা, অ্যান্সারের এক্সপ্রেশনটা খুব ভালো হবে। ওকে, সো ট্রাই করিস একটা করে পিকচার দেওয়ার প্রত্যেকটা প্রসেসে, ওকে, ওটা মেনটেন করার জন্য। সো ফার্স্ট অফ অল তোদের নন কনভেনশনাল মেশিন বা নন ট্রেডিশনাল মেশিন যাকে বলছি, তার মধ্যে আছে বেসিক, একদম বেসিক কি নন ট্রেডিশনাল মেশিনগুলো কী, কোথায় ইউজ করি, ওকে, নেসেসিটি কী, ক্লাসিফিকেশন নন ট্রেডিশনাল মেশিনিং, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কনভেনশনাল সাথে নন কনভেনশনাল বা ট্র্যাডিশনালের সাথে নন ট্র্যাডিশনাল মেশিনিং কী পার্থক্য, ওকে, কেন আমরা নন ট্র্যাডিশনাল মেশিন ইউজ করি, কেন যেখানে ট্র্যাডিশনাল ইউজ করা হয় সেখানে কেন নন ট্র্যাডিশনাল ইউজ করা যায় না, ওকে, বা যেখানে নন ট্র্যাডিশনাল ইউজ করা হয় সেখানে কেন ট্র্যাডিশনাল মেশিনিং ইউজ করা যায় না, ওকে, সো এরকম কিছু কিছু পয়েন্ট যদি বার করে আমরা পড়ে নিতে পারি, দেন আমাদের কাছে কোনো আর ডাউট ক্লিয়ার আটকে থাকবে না। ওকে, নেক্সট ইউনিট 2 এর মধ্যে আছে মেকানিজম অফ মেটেরিয়াল রিমুভাল, ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটআপ প্রসেস প্যারামিটার। সো মেনলি এখান থেকে সবার ওয়ার্কিং প্রিন্সিপালটাই মেন, কি কোন অপারেশনে কি ওয়ার্কিং প্রিন্সিপালের জন্য কাজ করে, দেন সেটআপ প্রসেস প্যারামিটার মানে কনস্ট্রাকশন, অ্যাডভান্টেজ, লিমিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ আল্ট্রাসনিক মেশিনিং। সো আল্ট্রাসনিক মেশিনিং একটা খুব কস্টলি মেশিনিং, যেটা অ্যাজ আ নন ট্রেডিশনাল মেশিনিং মধ্যেই পড়ছে। ওকে, আমরা আরও আসবো, ডিটেলসে পরে আসবো। নেক্সট 2.2 মেকানিজম অফ মেটেরিয়াল রিমুভাল, ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটআপ প্রসেস প্যারামিটার ফর ইডিএম অ্যান্ড ওয়্যার ইডিএম। ওকে, ইডিএমটা একটা নন ট্রেডিশনাল মেশিনিং, যাকে বলা হচ্ছে, আর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং। ওকে, ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং। সো এখানে কিছু অনেকগুলো নতুন নতুন নাম পাবি, যেটাকে শর্ট নাম বলো, শর্ট নামেও তোদের এক্সামে আসতে পারে, হয়তো পুরো নাম মেনশন করবে না, যে রাইট বা ডিসকাস অ্যাবাউট ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং, তো হয়তো বলে দিল যে ডিসকাস অ্যাবাউট ইউএসএম বা এজিএম বা ইডিএম, ওকে, এরকমভাবে ওরা কল করতে পারে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের শর্ট ফর্ম প্লাস ফুল ফর্ম মনে রাখবি। নেক্সট 2.3-তে মেকানিজম অফ মেটেরিয়াল রিমুভাল, ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটআপ প্রসেস ফর ইসিএম, ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং। ওকে, দ্যাট ইজ অলসো ওয়ান স্পেশাল টাইপ অফ মেশিনিং, যেটা আমরা কিছু স্পেশাল পারপাসের জন্য ইউজ করি। আর মেকানিজম অফ মেটেরিয়াল রিমুভাল ফর ইলেকট্রন বিম মেশিনিং। ওকে, ইলেকট্রন বিম মেশিনিং। সো ইলেকট্রন বিম মেশিনিং অ্যান্ড লেজার বিম মেশিনিং দুটোকে একসাথে দিয়েছি, ইবিএম অ্যান্ড এলবিএম। সো এখানে যতগুলো হাই কস্টলি মেশিনিং প্রসেসগুলো আছে সবকটা একটা মোডের মধ্যে দিয়ে দিয়েছে, ইডিএম, ইসিএম, এলবিএম অ্যান্ড ইবিএম। ওকে, নেক্সট ওদের আছে ইউনিট 3 এর মধ্যে, অ্যাডমিট করিয়ে দিই, নেক্সট ওদের আছে জিগস অ্যান্ড ফিক্সার। জিগস অ্যান্ড ফিক্সারের মধ্যে, জিগস অ্যান্ড ফিক্সার মানে কি বুঝি না, আমরা যখন কোনো মেটেরিয়ালকে কোনো অপারেশন করতে যাই, আচ্ছা সবার কাছে অডিও আর ভিডিও ক্লিয়ার তো? একবার কনফার্ম কর, কারো কোনো কোথাও প্রবলেম হচ্ছে না তো?
ওকে, সো জিগস অ্যান্ড ফিক্সারটা কি, একদম সোজা বাংলা ভাষায় জিগস অ্যান্ড ফিক্সারটা বুঝে রাখ। যখন দেখিস যে কোনো আমাদের ঘরে যখন কোনো কাঠমিস্ত্রি আসে, সো যখন কোনো একটা স্ট্রাকচার তৈরি করে, সো স্ট্রাকচারটাকে প্রথমেই কি একদম ও ফিট করে সেখানেই কি সব কিছু পেরেক বা কোনো স্ক্রু দিয়ে অ্যাটাচ করে দেয়? তাকে একটা পয়েন্ট পয়েন্ট হিসাবে তাকে প্রথমে ফিক্স আউট করে, কোথায় কোথায় ফিক্সিং করবে, দেন তাকে তার পজিশন মতো ঠিক জায়গায় বসিয়ে দেন তাকে ফাইনাল অ্যাটাচমেন্ট দেয়। সেরকমই জিগস আর ফিক্সারটা হচ্ছে সেই, আমি ধর কোনো মেটেরিয়ালের মধ্যে ড্রিল করছি বা ড্রিল করতে চাইছি, ওকে, সো আমি এই মেটেরিয়ালের মধ্যে একটা ড্রিল করতে চাইছি, দেখো একটা মেটেরিয়ালের মধ্যে আমি এরকম পজিশনে একটা ডিল করতে চাইছি। সো মেটেরিয়ালটাকে আমার কী করতে হবে, প্রথমে আমাকে মেটেরিয়ালকে হোল্ড করতে হবে। সো আমাকে কোনো একটা ডিভাইস ইউজ করতে হবে যে মেটেরিয়ালটাকে হোল্ড করে, দেন তার উপর দিয়ে আমি কি করব, একটা ড্রিলিং মেশিন চালাবো, একটা ড্রিল মেশিন চালাবো। ওকে, সো সেক্ষেত্রে আমার যে ডিভাইসটা দরকার, যে আমার কম্পোনেন্টটাকে হোল্ড করবে, ধরে রাখবে, তাকে বলা হচ্ছে জিগস। ওকে, অ্যান্ড এই ডিফারেন্ট টাইপ অফ কীরকমভাবে কত টাইপের আমরা তাকে হোল্ড করতে পারি, সেরকম তার অনুসারে জিগস অ্যান্ড ফিক্সারের ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্সিপাল বা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন আছে, সেটা আমরা নিচে পড়বো। এটা খুব ইজি একদম, এখানে কোনো হিউজ অ্যাডভান্স কোনো কনসেপ্ট নেই, জাস্ট ছোটো ছোটো দু তিনটে নতুন নতুন টপিক আসবে, কি জিগস অ্যান্ড ফিক্সার নিয়ে কী আছে সেগুলো করলেই হয়ে যাবে। ওকে, ওকে, একটা ভালো উদাহরণ, আচ্ছা জিগস অ্যান্ড ফিক্সারটা মোটামুটি সবার কাছে আইডিয়া ক্লিয়ার কিনা বল, কেন ইউজ করা হয় জিগস অ্যান্ড ফিক্সারটা? একদম ওভারঅল একটা আইডিয়া, কোনো দেবতে গিয়ে বলতে হবে না, অ্যান্সার দিতে হবে না, জাস্ট একটা ওভারঅল আইডিয়া ক্লিয়ার কিনা জিগস অ্যান্ড ফিক্সারটা কোথায় ইউজ করি? অ্যান্ড ফিক্সার আমরা যদি কোনো অপারেশন করতে চাই, মেনলি এটা মেটেরিয়াল রিমুভাল অপারেশনের জন্য ইউজ করতে হয়। যেখানে আমরা মেটেরিয়াল রিমুভ করতে চাই কোনো অপারেশন দ্বারা, সেই মেটেরিয়াল রিমুভ করার জন্য আমরা যা থেকে মেটেরিয়ালটা রিমুভ করবো, যার থেকে মেটেরিয়ালটা মাইনাস করবো, সেই মেটেরিয়ালটা একটা জায়গায় হোল্ড করতে হবে। ওকে, কারণ তার উপর আমরা অন্য কোনো হার্ডার মেটেরিয়াল দিয়ে আমি তাকে অপারেশন করতে চাই মেটেরিয়াল রিমুভ করার জন্য। সো সেই জন্য যে ডিভাইসটা আমরা ইউজ করছি তাকে হোল্ড করছে কম্পোনেন্টটাকে, সেই ডিভাইসটাকে বলা হয় জিগস অ্যান্ড ফিক্সার। ওকে, আমরা তাকে নানা রকম নানা ডিগ্রি অফ ফ্রিডম তাকে অ্যারেস্ট করি। আচ্ছা, একটা কোনো কম্পোনেন্টের কটা ডিগ্রি অফ ফ্রিডম কেউ বলতে পারবে? ইন আ স্পেস কোনো একটা কম্পোনেন্টে বা কোনো একটা পার্টিকেলে কতগুলো ডিগ্রি অফ ফ্রিডম? হুম, পাঁচটা। পাঁচটা একবার একটুখানি বল, পাঁচটা কি কি? ওকে, আচ্ছা, এটা আমি, এটা রাস্তা। সো এটা আমার তিনটে অ্যাক্সিস, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। সো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি রাস্তা আগে তো এগিয়েও যেতে পারি, পিছনেও যেতে পারি। সো আমার কটা দিক খোলা? দুটো দিক খোলা, আগু পিছু। আমি জাম্প করে ওপরে ভার্টিক্যালি মুভ করতে পারি, আবার জাম্প করে নিচে পড়ার সময় এরকমভাবে নিচে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস মুভ করতে পারি। চারটে, মানে একটাই ট্রান্সলেশন, প্লাস মাইনাস, ওপর নিচে একটা প্লাস মাইনাস। সো দুটো ডিগ্রি অফ ফ্রিডম হলো, একটা এক্স একটা ওয়াই। আচ্ছা, আমি এই রোডটাকে এরভাবে ক্রস করতে পারি, আবার অপোজিট দিকেও মাইনাসে যেতে পারি ওইদিকে। তাহলে কটা ডিগ্রি অফ ফ্রিডম হলো? ট্রান্সলেশন ডিগ্রি কত হলো? যদি আমি হেঁটে হেঁটে যাই অ্যালং এক্স প্লাস আর মাইনাস এক্সে গেল অপোজিট দিকে, দ্যাট ইজ একটাই ডিগ্রি অফ ফ্রিডম ট্রান্সলেশন। অ্যালং এক্স, অ্যালং ওয়াই আমার একটা ডিগ্রি অফ ফ্রিডম, হয় ভার্টিক্যালি আপওয়ার্ড নয় ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। অ্যালং জেড হয় প্লাস আর মাইনাস। সো আমার ট্রান্সলেশনের জন্য তিনটে ডিগ্রি অফ ফ্রিডম, ট্রান্সলেশনের জন্য তিনটে ডিগ্রি অফ ফ্রিডম। আচ্ছা, নেক্সট
আমি অ্যালং ওয়াই এরকম ঘুরতে রোটেট করতে পারি, ওকে, রোটেট করতে পারি। আমি অ্যালং এক্স এরকম রোটেট করতে পারি, আবার আমি অ্যালং জেড এরকম রোটেট করতে পারি। ওকে, জাস্ট একটা মিনিট দাঁড়া। সো আমার রোটেশনে এক্স ওয়াই জেড তিনটে দিকে আমি তিনটে দিকে রোটেট করতে পারি। সো টোটাল আমার কটা ডিগ্রি অফ ফ্রিডম হলো? বল কেউ একজন, কটা ডিগ্রি অফ ফ্রিডম হলো টোটাল আমার? ছটা। এই ছটা, তিনটে ট্রান্সলেশন, তিনটে রোটেশন। ওকে, তাহলে যে বলছিলিস পাঁচটা, সেটা ম্যানুফ্যাকচারিং এর জন্য, স্পেশাল কেসের জন্য একটা আছে 5টা ডিগ্রি অফ ফ্রিডম, বাট নর্মালি ইন স্পেস আমার 6টা ডিগ্রি অফ ফ্রিডম। আচ্ছা, 5টা কেন বলছিলিস? তার একটা ম্যানুফ্যাকচারিং আলাদা রুল আছে, সেটা পরে আসবো, বাট নর্মালি স্পেসে 6টা ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, সো যদি কোনো টেবিলে আমি কোনো বইকে রেখে দিই, যদি কোনো টেবিলে আমি কোনো একটা বইকে রেখে দিই, সেই ক্ষেত্রে আমার বইটা কতভাবে মুভ হতে পারে? একটা এরকমভাবে এগোতে পারে, একটা ভার্টিক্যালি মুভ হতে পারে, একটা এদিকে যেতে পারে। সো তার জন্য তিনটে ট্রান্সলেশনের পথই ওপেন আছে। সো তিনটে ট্রান্সলেশন। আচ্ছা, বইটা এই অ্যাক্সিস বরাবর রোটেট করতে পারে, এই অ্যাক্সিস বরাবর রোটেট করতে পারে, আর এই অ্যাক্সিস বরাবর রোটেট করতে পারে। সেই ক্ষেত্রে তার কটা ডিগ্রি অফ ফ্রিডম? আচ্ছা, তিনটে নয়, এখানে ওয়াই বরাবরটা মুভ করতে পারবে না। একটা মিনিট দাঁড়া, এখানে ওয়াই বরাবরটা ট্রান্সলেশনে মুভ করতে পারবে না। সো ওয়াই বরাবর সে রোটেট করতে পারে, বাট ট্রান্সলেট হতে পারবে না। ওকে, সো তার জন্য তার তিনটে ডিগ্রি অফ ফ্রিডম থেকে একটা মাইনাস হবে, দ্যাট ইজ 2 ট্রান্সলেশন, এবং রোটেশন তিনটে। সো তার জন্য এই কেসের জন্য স্পেশালি এর 5টা ডিগ্রি অফ ফ্রিডম, যেটা কিনা ম্যানুফ্যাকচারিংয়ে ইউজ হয়। ওকে, যে কোনো আমি একটা জবকে আমি কোনো টেবিলের উপর রাখছি, দেন তার অপারেশনটা করবো, সেই ক্ষেত্রে আমার তার 5টা ডিগ্রি অফ ফ্রিডমকে যদি অ্যারেস্ট করে ফেলি, দেন সে পুরোপুরি কনস্ট্যান্ট বলতে পারি। ওকে, সে পুরোপুরি কনস্ট্যান্ট, সে কোনো দিকে মুভ করতে পারবে না। আমি তার উপর এবার নিশ্চিন্তে কোনো ড্রিলিং, মিলিং, শেপিং, লেদিং যাই করিস না কেন, টার্নিং যা অপারেশন করিস না কেন, সে আর কোনো দিকে উড়ে যেতে পারবে না, সে একটা জায়গায় পুরো ফিক্স। ওকে, তার জন্য 5টা ডিগ্রি অফ ফ্রিডম বলা হয়। যে বলছিলিস 5, তার জন্য ক্লিয়ার 5টা ডিগ্রি অফ ফ্রিডম কেন বলা হয়, ইউজ করা হয়? ওকে, আর আদারওয়াইজ যদি কোনো কোশ্চেনে, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে, যদি তোকে বলে দেয় যে কোশ্চেনটা করা হচ্ছে যে ডিগ্রি অফ ফ্রিডম ফর স্পেস, তার জন্য তার 6টা ডিগ্রি অফ ফ্রিডম, এটা মাথায় রাখবি। তিনটে ট্রান্সলেশন, তিনটে রোটেশন। ওকে, নেক্সট সিএনসি মেশিন টুল। সিএনসি মেশিন টুল আমি এটা মুছছি। ওকে, এটা মুছে দিচ্ছি। সিএনসি মেশিন টুলস পুরো সিএনসির উপর একটা নতুন একটা পুরো সাবজেক্ট হয়, বাট তোদের এর মধ্যে ইনক্লুড করে দিয়েছে। তোরা যদি আলাদা করে ক্যাম ক্যাট যেটা আছে ওটা যদি করতিস, দেন ওর মধ্যে পুরো পুরো একটা সিএনসির পুরো সাবজেক্ট পড়তে হতো। ওকে, বাট এটাও অ্যাডভান্স বেনিফিটসের মধ্যে সিএনসি একটা পার্ট ইনক্লুড আছে। সো এখান থেকে কী করতে হবে, জাস্ট বলছে সিএনসি মেশিনের মধ্যে জাস্ট বেসিক কনসেপ্ট অফ এনসি অ্যান্ড সিএনসি। ওকে, সিএনসি মানে হচ্ছে একটা নিউমেরিক্যাল কন্ট্রোল। ওকে, সো আইদার নর্মাল নিউমেরিক্যাল কন্ট্রোল বা কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল, দু রকমের আমরা ইউজ করি। ওকে, সো এনসিটা একটু পুরনো। এনসিটা হচ্ছে তো আবার তোদের ধর বাবা, তার ছেলে হচ্ছে সিএনসি। ওকে, এনসিটা থেকেই সিএনসি জন্ম নিয়েছে। অ্যান অ্যাপ্লিকেশন অফ এনসি অথবা সিএনসি ফর ম্যানুফ্যাকচারিং, বেসিক কনসেপ্ট অফ এনসি ইন টার্নিং সেন্টার, মানে যেটা লেদে আমরা করি, সেটা সিএনসিতে আমরা কী করে ইউজ করব, তার জন্য তার সিএনসির কী কী প্রোগ্রামিং আছে। সিএনসি মেশিনিং সেন্টার, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ সিএনসি মেশিনিং টুল। আমরা নর্মাল কনভেনশনাল মেশিনিং বা নর্মাল যে ট্র্যাডিশনাল মেশিনিং যে ইউজ করি, লেদ বা শেপিং ইউজ করি, সেটা আমরা নর্মালি ম্যানুয়ালি যদি করতে চাই, সেখানে আলাদা আমার টাইম সাপেক্ষ, লেভার সাপেক্ষ সব কিছু লাগবে। তার জায়গায় আমি যদি একটা সিএনসিতে দিয়ে দিই, জবটাকে পুরো ফিক্স করে আমি প্রোগ্রাম দিয়ে জাস্ট অন করে দিলাম। ওকে, সো সেম অ্যাজ কিছুই না, সিএনসি আমার একটা ওয়াশিং মেশিন,
আমি যদি ম্যানুয়ালি জামা কাপড় কাচতে চাই, আমাকে প্রসেসগুলো ফলো করে করে করতে হবে। আমি যদি মেশিনে দিয়ে দিই, ওয়াশিং মেশিনে, সো ও আমার ভেতরে প্রোগ্রামিং করা আছে, স্টেপ বাই স্টেপ ও প্রসেস করে আমাকে ডেলিভারি দিয়ে দেবে, রাইট? দ্যাট ইজ নর্মাল সিএনসি কনসেপ্ট। সো তার জন্য কি প্রোগ্রামিং লাগবে সেটা আমাদের এখান থেকে মেন ইম্পর্টেন্ট সিএনসিতে। সো পুরো টোটাল সিএনসির মধ্যে দুটো প্রোগ্রামিং মেন ইম্পর্টেন্ট, একটাকে বলা হয় এম কোড, একটাকে বলা হয় জি কোড। ওকে, সো এম কোড আর জি কোড। সো এম কোডের মধ্যে টোটাল 10টা কি 11টা হার্ডলি কোড আছে, M0 থেকে শুরু করে M10 অবধি বা M11 অবধি 10টা কোড আছে, 10টা কোড মনে রাখতে হবে। প্লাস জি কোডের মধ্যে টোটাল 30টা মতো কোড আছে। ওকে, সো 30টার মধ্যে 30টা কোড কোথাও পুরো মনে রাখতে হয় না, আমি বলে দেবো কোন কোনগুলো মনে রাখতে হয়। হার্ডলি 30টার মধ্যে 15টা মনে রাখলে তোর কাজ হয়ে যাবে। ওকে, বাট এম কোডের 10টা পুরোটাই মনে রাখতে হয়। সো এখান থেকে এইটা সিএনসি মেশিনের পার্টটা ইন পারপাস অফ ইন্টারভিউ, এখান থেকে সেটা স্কিপ করবি না, কারণ ইন্টারভিউতে এখান থেকে জিজ্ঞেস করে ডিরেক্টলি যে ম্যানুফ্যাকচারিং প্রসেসে যদি সিএনসি মেশিনে আমি টার্নিং করতে যাই, তুমি কোন কোডটা ইউজ করবে, বা হঠাৎ করে আমার মেশিনে খুব মেটেরিয়াল রিমুভের সময় খুব ড্রাই হয়ে গেছে, মানে আমার একটু কুল্যান্ট দরকার বাইরে থেকে। ওকে, সো আমি যদি কুল্যান্টটা অন করতে চাই, আমি কোন কোড ইউজ করবো, যদি কুল্যান্টটা অফ করতে চাই কোন কোড ইউজ করবো, এরকম করে ছোটো ছোটো একটা কোশ্চেন জিজ্ঞেস করে ফেলে। ওকে, সো সেই ক্ষেত্রে ডিরেক্টলি কোডটা তখন মাথায় রাখতে হয়, জি কোড কোথায় ইউজ হয়, এম কোড কোথায় ইউজ হয়। ওকে, নেক্সট বেসিক কনসেপ্ট অফ সিএনসি মেশিন টুল অ্যান্ড দের ফাংশন, ফাংশন অ্যাপ্লিকেশন অফ ফলোইং কম্পোনেন্ট অফ সিএনসি সিস্টেম, মানে জাস্ট সিএনসি সিস্টেমের মধ্যে তার কী কী ভেতরে পার্টস আমরা ইউজ করছি। ওকে, পুরো সিস্টেমটাকে রান করানোর জন্য একটা একদম একটা কনস্ট্রাকশন মনে রাখলে হবে, এমন কোনো হিউজ চাপের কিছু নেই। দেন ওয়ার্ক হোল্ডিং মেথড ফর সিএনসি মেশিনিং সেন্টার and steps to be followed for machining a job in a CNC machine tool. নেক্সট সিএনসি পার্ট প্রোগ্রাম, যেটা এখন বললাম এম কোড জি কোড, তার জন্য পুরোটা মডিউল দিয়ে দিয়েছে ওরা। ওকে, সো এই আগের পার্টটা পুরোপুরি হচ্ছে তোর সিএনসি কনস্ট্রাকশন, সিএনসি মেশিন টুলসের কনস্ট্রাকশন নিয়ে, এটা পুরোপুরি কনস্ট্রাকশন পার্ট, কী করে সিএনসি তৈরি হয়, ওর সাথে এনসির কী পার্থক্য। ওকে, আর এই পার্টটা ওর ইনার পার্ট, ওর ইনার পার্ট, আর ওই আগের পার্টটা ওর আউটার পার্ট, মানে ভেতরে আমি কি কাজ করছি সেটা পুরোপুরি ইউনিট 5 এর মধ্যে আছে, দ্যাট ইজ সিএনসি প্রোগ্রামিং, যেটা বললাম সিএনসি কোড ফর ম্যানুয়াল পার্ট প্রোগ্রামিং, কমনলি ইউজড ফর ওয়ার্ড অ্যাড্রেস কোড, জি কোড আর এম কোড। অনলি দুটো কোড তোদের করতে হবে, জি কোড আর এম কোড, এই দুটো কোড একটা লিস্ট বানিয়ে তোরা যদি কোনো ট্রিক বানাতে পারিস ভালো, যে G01টা কোনো একটা কিছু স্টপ করার জন্য ইউজ করা হয়, G02টা কোনো একটা রোটেশন অন করার জন্য ইউজ করা হয়। ওকে, সো এরকম একটা ট্রিক মানে যদি মনে রাখতে পারিস তাহলে কোনো চিন্তা নেই, এক্সামে একটা পুরো ছাক্কা নাম্বার এখান থেকে পেয়ে যাবি। তোদের একটা বড় কোশ্চেন আসে যে রাইট অ্যাবাউট এম কোড, ওকে, বা রাইট অ্যাবাউট জি কোড। সো যদি লিখে আসতে পারিস খুব একটা হিউজ নাম্বার পেয়ে যাবি। নেক্সট স্ট্রাকচার অফ পার্ট প্রোগ্রামিং, মানে পার্ট প্রোগ্রামিং লেখার জন্য তার পিছনে ব্যাকগ্রাউন্ডে কেন 01 ইউজ করি, 02 ইউজ করি, তার পিছনে কিছু কিছু কারণ আছে, সেগুলো জানতে হবে। অ্যান্ড পার্ট প্রোগ্রামিং অ্যাক্সিস আইডেন্টিফিকেশান সব থেকে খুব বড় ইম্পর্টেন্ট। কখনো তোরা কোনো ইন্ডাস্ট্রি যদি ভিজিট করে থাকিস, দেখবি যে নর্মাল আমরা কি করি, নর্মাল দেখি ওয়েল্ডিং যে করি, ওয়েল্ডিং আমরা নর্মাল ম্যানুয়ালি করি। সো কখনো কখনো হিউজ যখন কনস্ট্রাকশন কিছু হয়, বড় বড় খুব মেশিন কনস্ট্রাকশন করা হয়, ওকে, মানে ধর একটা ঘরের সময় কোনো একটা বড় মেশিন পার্ট ওয়েল্ডিং করতে হবে, সেই ক্ষেত্রে ওটা ম্যানুয়ালি ওয়েল্ডিং করা পসিবল নয়, সেই ক্ষেত্রে একটা মেশিন ওয়েল্ডিং করে। ওকে, পুরো একটা ওয়েল্ডিং মেশিন অটোমেটিক ওয়েল্ডিং করে, দ্যাট ইজ অলসো আ নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন। ওকে, সো অলওয়েজ যে সিএনসি মেশিন মেটেরিয়াল রিমুভ করবে তা নয়, সিএনসি মেশিন যেটা ওয়েল্ডিং পারপাসের জন্য সেটা এরকমই নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিনও বলা যেতে পারে। সো সেই ক্ষেত্রে দেখবি ওরা এতটাই স্পেসিফিক কোঅর্ডিনেট হয়, মানে ধর একটা জিনিস আমি আঁকছি, এটা বোঝার চেষ্টা কর। এখানে একটা এরম গ্রুপ করা আছে, ওকে, এরম দুটো প্লেট আছে,
এরকম দুটো প্লেট আছে, মাঝখানে আমাকে পুরো ওয়েল্ডিং দিয়ে ভরতে হবে, এই জায়গাটা পুরো ওয়েল্ডিং দিয়ে আমাকে ফরওয়ার্ড করতে হবে। সো যদি কোঅর্ডিনেটের একটু উল্টোপাল্টা হয়ে যায়, সেই ওয়েল্ডিংটা প্লেটের বাইরে চলে যাবে, যেইটুকু আমার ওয়েল্ডিং এরিয়া আছে তার ওয়েল্ডিং এরিয়ার বাইরে চলে যাবে। ওকে, বা যদি আমার অ্যাক্সিসের কোনো রকম গন্ডগোল হয়, এই ওয়েল্ডিংটা এরকম এরকম ওয়েল্ডিং হওয়ার বদলে ওয়েল্ডিংটা এরকম ওয়েল্ডিং হয়ে যাবে। সো আমাকে অ্যাক্সিসের জন্য খুব স্পেসিফিকলি ধ্যান দিতে হবে। ওকে, তার জন্য এখানে অ্যাক্সিস আইডেন্টিফিকেশন অফ সিএনসি টার্নিং সেন্টার অ্যান্ড সিএনসি মেশিনিং সেন্টার, এইটা খুব ইম্পর্টেন্ট, একটা আলাদা করে টপিক তোদের দিয়ে দিয়েছে। সো কেন আমরা অ্যাক্সিসের জন্য আলাদা করে খুব ভালো করে ইম্পর্টেন্স দেবো অ্যাক্সিসকে। যদি এক্স এর জায়গায় ওয়াই হয়ে যায়, ওয়াই এর জায়গায় জেড হয়ে যায়, তাহলে আমরা যেখানে মেশিনিং করা দরকার তার উল্টো দিকে মেশিনিং করে দেবে। ওকে, সো এটা যতটা ইজি মনে হয়, মানে ম্যানুয়ালি থেকে অনেক টাইম বেঁচে যায়, বাট এটা অনেকটা স্পেসিফিক, মানে একটু যদি কোঅর্ডিনেটে উল্টোপাল্টা হয়ে যায়, আমার যে জবটা আমি দিয়েছি সেই জবটা তো উল্টোপাল্টা মেশিনিং করে দেবে, মেটেরিয়াল রিমুভ করে দেবে, সেই জবটা পুরো বাতিল হয়ে যাবে। সে যদি কোনো হাইলি কস্টলি মেটেরিয়াল হয়, তাহলে তোর মেটেরিয়ালটা পুরোপুরি গেল। ওকে, ওই মেটেরিয়ালটাকে আর ইউজ করতে পারবি না, মেটেরিয়ালটা স্ক্র্যাপ মেটেরিয়াল হয়ে গেল, তোকে ফেলে দিতে হবে, পুরো জবটা নষ্ট। আবার যদি এরকম কোনো মেশিনিং হয় যেটা অলরেডি 5টা মেশিনিং করে তোর কাছে এসছে, 5টা মেশিনিং করে তোর কাছে এসে 6 নম্বর মেশিনের জায়গায় তোকে সিএনসিতে ইউজ করতে হবে। সেই 6 নম্বরে ইউজ করার সময় যদি কোনো ভুল হয়ে যায় সিএনসি মেশিনে, তাহলে ওই 5টা মেশিনের জন্য যে টাইম, 5টা মেশিনের জন্য যে লেবার কস্ট, 5টা মেশিনের জন্য যে নর্মাল কস্ট, সব কিছু, র মেটেরিয়াল কস্ট, সব কিছু গেল বেকার। ওকে, সো সিএনসি পার্ট অফ প্রোগ্রামিং একটা খুব ফাইনাল টাচ দেয় জবের, অ্যান্ড খুব কি বলবো, একদম এর ইম্পর্টেন্স খুবই পিক লেভেলে আর কি। ওকে, ন্যূনতম পর্যন্ত যদি ভুল হয়, তার জন্য আমার জবটা নষ্ট হয়ে যেতে পারে। বাট যদি পারফেকশন বা অ্যাকুরেসির দিক থেকে দেখিস, নর্মাল ম্যানুয়াল অপারেশনে যেটা পাবো তার থেকে সিএনসিতে একদম পারফেক্ট অপারেশন দেখতে পাবি। ওকে, তার দিক থেকে কোনো চিন্তা নেই। সো part programming for CNC turning center using a defined code without or with canned cycle to perform a job involving one or more of the following operation, that is turning, step turning, taper turning, etc etc. Okay, next এটাও কিছু কিছু অপারেশন দিয়েছে, পার্ট প্রোগ্রামিং ফর সিএনসি মেশিনিং সেন্টার কনসিডারিং দ্য কাটার রেডিয়াস কম্পেনসেশন অ্যান্ড সিএনসি পার্ট প্রোগ্রামিং ভেরিফিকেশন। নেক্সট ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম, এটা একটু জাস্ট অ্যাডভান্স, আমরা আরও ম্যানুফ্যাকচারিং প্রসেসটাকে কী করে আরও ফ্লেক্সিবল করে দিতে পারি, ওকে, আমাদের সুবিধার জন্য। ওকে, এটা একদম শেষের দিকে দেখে নেব। সো মেন সব থেকে ইম্পর্টেন্ট তোদের পুরো সিলেবাসের মধ্যে, দ্যাট ইজ দ্য সিএনসি পার্ট আর নন ট্রেডিশনাল পার্ট। তো পুরো এত বড় সিলেবাসের মধ্যে যদি আমি একদম ছোট করে বাছি, দুটো মেন কনসেপ্ট, একটা সিএনসি তার কনস্ট্রাকশন আর প্রোগ্রামিং, জিগস অ্যান্ড ফিক্সারটা খুব ইজিলি হয়ে যাবে, ওটার জন্য কোনো চিন্তা করতে হবে না। আর মডিউল 2, দ্যাট ইজ পুরো নন ট্রেডিশনাল মেশিনিং। ওকে, বল এত অবধি কারো কোনো ডাউট আছে কিনা ওভারঅল গ্লোবালি? আচ্ছা, আজকে অনেকে নতুন জয়েন করেছিস, তারা তাদের মোটামুটি ক্লিয়ার তো? দেখ, ওভারঅল যে আইডিয়াটা দিলাম, কোনো জায়গায় ডাউট থাকলে বল। আর স্ক্রিন দেখতে পাচ্ছিস, নর্মাল স্ক্রিন? ওকে, সো ফার্স্ট অফ অল আমরা আসছি নন কনভেনশনাল মেশিনিংয়ের জন্য। ওকে, পুরো সিলেবাসটা তোদের নন কনভেনশনাল মেশিনিং নিয়ে, সো নন কনভেনশনাল মেশিনিং নিয়ে আসছি। সো আমরা নন কনভেনশনাল মেশিনিং করবো কেন? আমাদের মনে যে কোশ্চেনটা আসবে, সেই কোশ্চেনটাই তোদের এক্সামে আসবে। ওকে, আমরা নন কনভেনশনাল মেশিন করবো কেন? আমাদের কাছে এতগুলো মেশিনিং অপারেশন আছে, লেদ আছে, শেপিং আছে, মিলিং আছে, ড্রিলিং আছে, তাহলে আমরা নন কনভেনশনাল মেশিনের দিকে যাবো কেন? মানে সাপোজ ধর তোকে বললো একটা হেডিং দিয়ে দিই,
হ্যাঁ, অ্যাকুরেসির জন্য যাব। আর একদম ফিনিশিং ভালো হয় না, সেটা সিএনসির পার্ট অফ ভিউ থেকে বলছিস। আর টাইম কনজিউমিং কম, টাইম কনজিউমিং কম, আহ, না অনেক সময় কি হয়, ট্র্যাডিশনাল মেশিন থেকে নন ট্র্যাডিশনাল মেশিনিং এর ক্ষেত্রেও টাইম কনজিউমিং কখনো বেশি লেগে যেতে পারে। বাট এমন কোন কি আছে যেটা আমরা নন কনভেনশনাল মেশিন বা নন ট্র্যাডিশনাল মেশিনিং এর দিকে মুভ করছি? ওকে, মানে এমন কিছু আছে, সাপোজ ধর তোকে বললো কোন একটা 6 মিলিমিটারের একটা স্টিলের প্লেট আছে, এবার একটা 6 মিলিমিটারের স্টিলের প্লেট আছে সাপোজ। এরকম একটা রেক্টেঙ্গুলার প্লেট আছে, তোকে বললো এর মধ্যে ড্রিল করতে হবে। ওকে, এর মধ্যে ড্রিল করতে হবে, দ্যাট ইজ মেড অফ স্টিল। স্টিল আমাদের মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল, যদি আমাদের কোনো করতে গিয়ে ছোটোখাটো কোটা ভুল হয়, অসুবিধা আমরা জবটাকে ফেলে নতুন করে একটা অন্য একটা মেটেরিয়াল আনবো। সো এখানে আমাদের বলেছে এখানে একটা ড্রিল করতে হবে, এখানে ড্রিল করতে হবে। বাট তোকে যদি বলে সেম মেটেরিয়াল দ্যাট ইজ মেড বাই সিরামিক বা আরও কোনো কস্টলি মেটেরিয়াল, ধর আরও কোনো হার্ডার মেটেরিয়াল, সাপোজ তোকে বললো একটা কার্বাইডের মেটেরিয়াল আছে, টাংস্টেন, টাংস্টেন কার্বাইডের মেটেরিয়াল, এটা ধর টাংস্টেন কার্বাইডের মেটেরিয়াল, টাংস্টেন কার্বাইড, এটাকে আমরা বললো এখানে একটা ড্রিল করতে হবে। সো সেই ক্ষেত্রে আমি যদি তাকে কনভেনশনাল বা ট্র্যাডিশনাল প্রসেসে যাই, আমার তার জন্য ওর থেকে হার্ডার টুল চুজ করতে হবে যার জন্য ইজিলি কাটতে পারে, এবং সেটা অনেক কস্টলি তো হবেই, সে পরিমাণ হিট, প্রচুর পরিমাণ হিট জেনারেট করতে পারে। ওকে, সো অ্যান্ড প্রায় নাই বরাবর কনভেনশনাল মেশিনের জন্য এরকম কোনো হার্ডার মেটেরিয়ালটা ইউজ করতে পারবো না। সো সেই ক্ষেত্রে আমরা এমন কোনো প্রসেস দিকে মুভ করবো যেটা অন্য কোনো প্রসেসে ইজিলি হয়ে যাবে। সো নন কনভেনশনাল মেশিনিং এমন একটা মেশিনিং যেখানে আমরা যে টুলটা ইউজ করছি সেটা মে বি বা মে নট বি মেড অফ মেটাল বা মেড অফ মেটাল। ওকে, কনভেনশনাল মেশিনিংয়ে আমরা যদি কোনো মেটাল কাটতে চাই সেটা আমাকে অবশ্যই যে টুলটা ইউজ করবো সেটা অবশ্যই মেটাল বা হার্ডার কোনো মেটাল ইউজ করতে হবে। বাট নন কনভেনশনাল মেশিনে এরকম কোনো রুল নেই যে আমাকে অবশ্যই হার্ডার কোনো মেটেরিয়াল বা মেটাল ইউজ করতে হবে। সো অনেক সময় তুই শুনে থাকবি যে জল দ্বারা ওয়াটার জেট দিয়ে পাথর কেটে দিচ্ছে, বা মেটালে 5 মিলিমিটার থিকনেসের প্লেটও ওয়াটার জেট দিয়ে কেটে দিচ্ছে। সো দ্যাট ইজ আ ওয়াটার জেট মেশিনিং, ওয়াটার জেট মেশিনিং, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ নন কনভেনশনাল মেশিন, যেখানে কোনো রকম মেটাল ইউজ করছি না, বাট ওয়াটারের এতটাই ফোর্স, ওই ফোর্স বা জেটটাকে কাজে লাগাচ্ছি, যেটা তোরা ফ্লুইডে তো আগের দিন বলছিলাম যে জেট জেট দিয়ে আমরা পুরো হাইড্রোলিক টারবাইন চালিয়ে দিয়েছি। সো ওই ওয়াটার জেটটাকে ইউজ করে, ওকে, আমরা ওটা দিয়েও স্পিড কন্ট্রোল করে কতটা পরিমাণ, যদি বেশি ডেপথের থিকনেসের প্লেট হয় তাকে সেই আরও আমরা কাছে নিয়ে যাবো ওয়াটার জেটটাকে, যদি কম থিকনেসের প্লেট হয় আমরা একটু জেটটাকে উপর দিয়ে তুলে নেবো, এরকম করে আমরা তার ইন বিটুইন জেট নজেল এবং প্লেটের মাঝখানে ডিস্টেন্সটা কমিয়ে বাড়িয়ে আমরা মেশিনিং করে থাকি। নেক্সট, যে তোরা মডেলের মধ্যে পড়লি ইলেকট্রো বিম মেশিনিং বা লেজার বিম মেশিনিং, মানে লেজার ইউজ করে আমরা মেশিনিংগুলো করে ফেলতে পারি, যেখানে আমরা মেটাল টু মেটাল কোনো টাচ হবে না। ওকে, কাটিং টুলে কোনো মেটেরিয়ালের টাচ থাকবে না। সো এগুলো কোথায় ইউজ করা হয় না, একদম খুব কস্টলি মেটেরিয়াল বা কোনো হার্ডার মেটেরিয়াল বা এমন মেটেরিয়াল যেখানে ধর হিট জেনারেট হয়ে মেটেরিয়ালটাকে বেন্ড করে দিতে পারে বা মেটেরিয়ালটাকে পুড়িয়ে দিতে পারে, সেই ক্ষেত্রে আমরা সেখানে কোনো মেটেরিয়াল ইউজ করতে পারবো না, সেখানে কনভেনশনাল প্রসেস দিতে পারবো না। সেই সবের জন্য নন কনভেনশনাল মেশিনটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো এখান থেকে একটা কোশ্চেন লেখ,
define non-traditional machining বা non-conventional machining process, non-traditional বা আনকনভেনশনাল বলা হয়, নন কনভেনশনাল বলা হয়, দুটো নামই বলা হয়। আনকনভেনশনাল মেশিনিং process. Okay, so নন কনভেনশনাল বা আনকনভেনশনাল বা নন ট্রেডিশনাল মেশিনিং প্রসেস, এটাকে বলা হচ্ছে একটা গ্রুপ অফ প্রসেস দ্যাট রিমুভ করছে এক্সট্রা মেটেরিয়ালটা বাই ভ্যারিয়াস টেকনিক্স। ভ্যারিয়াস টেকনিক্সের মধ্যে কে কে পড়ছে না, মেকানিক্যাল পড়ছে, থার্মাল পড়ছে, ইলেকট্রিক্যাল পড়ছে, বা কেমিক্যাল পড়ছে, বা কেমিক্যাল এনার্জি পড়ছে। ওকে, সো লেক এখানটায় নন ট্র্যাডিশনাল machining process are defined as a group of process that removes the material by various techniques involving mechanical, thermal, electrical or chemical energy. or এটা হতে পারে যে combination of this energy, combination of these energies. ওকে, সো এটা ইউজ করবে, বাট কোথাও তারা শার্প কোনো কাটিং টুল ইউজ করবে না। বাট ডু নট ইউজ a sharp cutting tool as it needs to be used for traditional manufacturing process. Traditional manufacturing process. Okay, just a minute. ওকে, সো আনকনভেনশনাল মেশিনিং বা নন কনভেনশনাল মেশিনিং কাকে বলে এতটা ক্লিয়ার? তো যদি কোথাও বলে যে তোরা কনভেনশনাল মেশিনিং অলরেডি পড়ে এসেছিস আগে সেমে, লেথ, শেপিং, মিলিং, ড্রিলিং। ওকে, সো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেখানে অনলি মেকানিক্যালি ইউজ করা হয়, মেকানিক্যাল টেকনিক ইউজ করা হয়, সেখানে আর কোনো থার্মাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল এনার্জি ইউজ করা হয় না। দ্যাট ইজ আ মেন ডিফারেন্স কনভেনশনাল আর আনকনভেনশনাল মেশিনিং প্রসেসের মধ্যে। সেখানে আমরা একটা হার্ড শার্প কাটিং টুল ইউজ করা হয়, যেটা কিনা মেটেরিয়াল রিমুভ করতে সাহায্য করে, যেটা কিনা নন কনভেনশনাল মেশিন বা নন ট্রেডিশনাল মেশিনের ক্ষেত্রে ইউজ করা হয় না। দ্যাট ইজ অলসো ডিফারেন্স বিটুইন কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল মেশিনিং প্রসেস। সো এখান থেকে একটা কোশ্চেন তোরা এখনই বলছি, এটা পেয়ে যাবি এক্সামে, দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন conventional machining process
and non-conventional machining process. ওকে, সো এটা আসবো পরে। তার আগে একটা পয়েন্ট বলি যে কনভেনশনাল আর ট্রেডিশনাল একই, নন কনভেনশনাল বা আনকনভেনশনাল আর নন ট্রেডিশনালটা একই। ওকে, সো একটা কোশ্চেন আসি, যদি কোথাও বলে যে আমরা নন কনভেনশনাল মেশিনিং প্রসেস নিড বা নেসেসিটিটা কি ইন্ডাস্ট্রিতে। ওকে, সো এটা লিখে রাখ নিজে জানার জন্য, দ্যাট স্টেট দ্য ইন্ডাস্ট্রিয়াল নিড industrial needs or necessity of unconventional machining process. Unconventional machining process. So মেন আমার নেসেসিটিটা কি না, মেন নেসেসিটিটা যখন ওয়ার্ক পিস, যে আমরা তার মেটেরিয়াল রিমুভ করবো ওয়ার্ক পিস থেকে, সেটা খুবই হার্ড হতে হবে, সেটা খুবই স্ট্রং হতে হবে। ওকে, সো নাম্বার 1 পয়েন্ট, that workpiece material is too hard, সঙ্গে স্ট্রং, সঙ্গে টাফ, এটা হতে হবে। সেকেন্ড পয়েন্ট, দ্যাট আমরা যে আগে ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে আলোচনা করলাম, তাকে জিগস অ্যান্ড ফিক্সন নিয়ে আলোচনা করছিলাম, তাকে ইজিলি যখন আমরা অপারেশন করতে চাই তখন তাকে ইজিলি ধরতে পারি, হোল্ড করতে পারি, নাহলে অপারেশন করার সময় এত পরিমাণ যে ফোর্স অ্যাপ্লাই করি মেটেরিয়াল রিমুভ করার জন্য, সে ওই ফোর্সের জন্য মেটেরিয়ালটা ছিটকে বেরিয়ে যাবে এবং একটা অ্যাক্সিডেন্ট ঘটাবে। ওকে, অপারেটরের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। সো কোনো মেটেরিয়ালটা যদি খুব ফ্লেক্সিবল হয়, তার যদি হোল্ড করতে না পারি, সেই ক্ষেত্রে আমরা তাকে নন কনভেনশনাল প্রসেস দিকে যাই। ওকে, সো দ্যাট সেকেন্ড পয়েন্ট, that workpiece, WP হচ্ছে workpiece, is too flexible to resist the cutting forces, or too difficult to clamp. Second point. Number 3, পার্ট শেপ যখন খুবই কমপ্লেক্স হয়ে যায়, মানে যেটা আমরা এরোস্পেস ইন্ডাস্ট্রি বা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে খুব ছোট ছোট সূক্ষ্ম পার্ট, তার শেপটা বাইরে থেকে ইন্টারনালি বা এক্সটার্নালি খুব কমপ্লেক্স শেপ বা কমপ্লেক্স প্রোফাইল হয়, সেক্ষেত্রে আমরা তাকে যাই অ্যাজ আ নন কনভেনশনাল মেশিনিং প্রসেসের দিকে। ওকে, দ্যাট ইজ part shape is very complex with internal or external profile. or ধরো ওর মধ্যে কোনো স্মল কাট আউট থাকলো, তার জন্য যে কাট আউটগুলো আমরা নর্মালি কনভেনশনাল মেশিনিং প্রসেস করতে পারি না। ওকে, সো এখান থেকে আরো অনেকগুলো কোশ্চেন আসতে পারে, মানে তৈরি হতে পারে, দ্যাট মেরিটস অ্যান্ড ডিমেরিটস বা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ আনকনভেনশনাল মেশিনিং প্রসেস। ওকে, এর ডিমেরিটস কি আছে, সবই যে তার ভালোর পক্ষে হবে তা তো নয়। আমরা কনভেনশনাল মেশিনিং ছেড়ে আমরা নন কনভেনশনাল মেশিনিংয়ে যাচ্ছি বা নন ট্রেডিশনাল মেশিনিংয়ে যাচ্ছি, তারও কিছু একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ওকে, সেটা আমাকে নিয়ে চলতে হবে। বাট অবশ্যই যে আমরা যে প্রসেসটা নিয়ে চলছি
তার অবশ্যই যে ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা 2% এবং 98% তার অ্যাডভান্টেজ, তবেই আমরা সেই প্রসেসটা কন্টিনিউ করছি। যদি এরকম কোনো হতো যে তার 50% ডিসঅ্যাডভান্টেজ 50% অ্যাডভান্টেজ, তাকে আমরা কন্টিনিউ করতাম না, তাহলে তার কোনো ভূমিকা থাকতো না। ওকে, সো যখন কোনো জিনিস ইনভেন্ট করা হয় তাকে দেখা যায় কত পরিমাণ এফিসিয়েন্সি। ওকে, যদি 98% সে ভালো, 22% খারাপ, দ্যাট ইজ এগ্রি অ্যাকসেপ্টেবল। ওকে, সো কিছু একটা চার্ট লিখে দিচ্ছি তোদের, যে চার্টের বেসিসে আমরা তাকে ডিফাইন করি যেটা কোন কি এনার্জি বেস করে আমরা কীভাবে তার প্রসেস ডিফাইন করি। যেমন মেকানিক্যাল পার্টের মধ্যে কী কী পড়ছে, থার্মাল পার্টের মধ্যে কী কী পড়ছে। ওকে, সো যেমন আমরা ইউজ আগে বললাম মেকানিক্যাল টেকনিক ইউজ করি, কখনো থার্মাল টেকনিক ইউজ করি, কখনো ইলেকট্রিক্যাল টেকনিক ইউজ করি। ওকে, সো হেডিং দে দ্যাট মেকানিক্যাল ট্র্যাডিশনাল মেশিনিং, মাঝখানের দিকে মেকানিক্যাল ট্র্যাডিশনাল মেশিনিং, ট্র্যাডিশনাল প্রসেস। যদি আমরা মেকানিক্যাল ট্র্যাডিশনাল প্রসেস ফলো করি, তার মধ্যে আমার আসবে এক আল্ট্রাসনিক মেশিনিং, যাকে আমরা বলছি শর্ট ফর্মে ইউএসএম, আল্ট্রাসনিক মেশিনিং। and second one WJM, that is water jet machining, water jet machining। আচ্ছা, আমি যেখানে যেখানে M/C লিখছি দ্যাট ইজ মেশিনিং, যেখানে যেখানে W/P লিখছি দ্যাট ইজ ওয়ার্ক পিস। ওকে, শর্ট ফর্মে, বাট তোরা পরীক্ষায় ফুল ফর্মে লিখিস কারণ নাহলে নাম্বার কাটবে, বুঝতে পারবে না। দ্যাট ইজ M/C, দ্যাট ইজ মেশিনিং। টাইম বাঁচানোর জন্য জাস্ট শর্ট ফর্মে আমরা ইউজ করছি। ওকে, আর যদি কখনো কখনো B/W লিখি দ্যাট ইজ বিটুইন। যারা অলরেডি আগের সেমে করেছি তাদেরও অলরেডি পরিচিত আছে এটা, কি কি শর্ট ফর্ম ইউজ করি, B/W বিটুইন। ওকে, সো ইউএসএম এ কী করা হয়, ইউএসএম এ আমরা একটা অ্যাব্রাশন ইউজ করি। অ্যাব্রাশনটা আমি পরে আসছি, জাস্ট এখন লিখে রাখ। এখানে একটা প্রসেস ইউজ করি অ্যাব্রাশন, ABRASION, অ্যাব্রাশন ইউজ করি, যে কিছু পরিমাণ অ্যাব্রাসিভ মেটেরিয়াল দেয়, যে কিনা আমার যে মেটেরিয়াল থেকে রিমুভ করতে হবে মেটেরিয়ালটা, সেই অ্যাব্রাসিভ পার্টিকেলগুলো একটা স্লারি তৈরি করে, আর নিচে থাকে আমার ওয়ার্কপিস। অ্যান্ড ওয়াটার জেট মেশিনিংটা ও কাটিং করে বাই ইউজ অফ জেট, মানে ওয়াটার জেট। ওকে, সো ওয়াটার জেট দিয়ে কাটার পর সে এরকম মেটেরিয়ালটা উপরে পুরো ফ্লুইড ভরিয়ে রাখে, আর নিচে থাকে আমার ওয়ার্কপিস। দ্যাট ইজ দ্য টু প্রসেস, আল্ট্রাসনিক মেশিনিং অ্যান্ড ওয়াটার জেট মেশিনিং, যেটা আমরা মেকানিক্যাল ট্র্যাডিশনাল প্রসেসে ইউজ করে থাকি বা মেকানিক্যাল মেশিনিং প্রসেস দ্বারা করে থাকি। বল। না না, ওয়াটার জেট পুরোপুরি ওয়াটার দিয়ে একদম হাই স্পিডে জেট বেরোবে, সে জেট দিয়ে কাটা হয়ে যাবে, সেটা দিয়ে কাটা হয়ে যাবে। সব থেকে ভালো ওয়ার্কপিসের উপর স্লারি, SLURRY, স্লারি সব থেকে ভালো। না তোরা, আমি প্রতিদিন যে যে টপিকগুলো বলবো না, তোরা একটুখানি টাইম পেলে না ওই টপিকগুলো একবার ইউটিউবে সার্চ করবি যে অ্যাব্রাসিভ জেট মেশিনিং কি। যদি তোরা থিওরির পাশাপাশি তোরা ভিডিও দেখে ফেলতে পারিস না যে প্রসেসটা কী করে হচ্ছে, তোদের আর জিনিসটা কখনো ভুলবি না। সো একবার অডিও ভিজুয়াল তখন টাইম পাবি, ফ্রি টাইমে আছিস,
অ্যাব্রাসিভ জেড মেশিনিং কি, বা ওয়াটার জেড মেশিনিংটা কি করে হচ্ছে। সো একবার যখন ভিডিও দেখে ফেলবি, তোদের পরীক্ষায় হয়তো নোটসটাকে মুখস্থ করতে হবে না, ওই ভিডিওটা মনে করবি আর আমার থিওরিটা মনে করবি, ইজিলি পরীক্ষা লিখে ফেলতে পারবি। ওকে, এর জন্য হিউজ কোনো কনসেপ্টের দরকার নেই। সো সবাইকে বলছি একবার পুরো অ্যাপ্লিকেশন যেগুলো আছে, পার্টিকুলার অপারেশন অ্যাপ্লিকেশনগুলো, সেই অ্যাপ্লিকেশনে প্রত্যেকটা কীভাবে প্রসেস করা হয় মেশিনিংগুলো, ভালো ভালো ভিডিও আপলোড করা আছে, একবার দেখে নিস ওইগুলো ভিডিওগুলো। বাট জি কোড, এম কোড এগুলো তো কোনো রকম পাবি না, সিএনসি ভেতরে অন্য কিছু দেখায় না। সো এই অ্যাপ্লিকেশনগুলো মেনলি পাবি। আচ্ছা, আজকে এত অবধি স্টপ করি, নেক্সট থার্মাল চালু করতে গেলে অনেক লেট হয়ে যাবে। সো নেক্সট এটাই চলবে, আনকনভেনশনাল মেশিনিং প্রসেস চালু করব, কন্টিনিউ করবো নেক্সট দিন। ওকে, সো এত অবধি কারো কোনো ডাউট থাকলে বলিস। ওকে, সবার ক্লিয়ার? সবাই নেক্সট দিন যারা যারা তুই যে ক্লাসটা করিস নি, একবার রেকর্ডিং দেখে নিস, কারণ যা হবে ওর পর থেকেই কন্টিনিউ হবে। ওকে, সো একবার রিভাইজ করে আসিস, জাস্ট আমি